আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারকে যৌক্তিক সময় দিতে দেশের মানুষ প্রস্তুত, বলছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ। আর থাকছে পররাষ্ট্র সচিব মোমেনের নাটকীয় বিদায়। এবং সবশেষ জানিয়ে দেব বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, এই সরকার আওয়ামী বাকশালীদের হাত থেকে একটি বিধ্বস্ত দেশ পেয়েছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন সংস্কার সহ দেশের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে অন্তর্বর্তীকালীন সরকারের যুক্তি সময় প্রয়োজন। এই সময় দিতে দেশের মানুষও প্রস্তুত। রোববার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলার 15 জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রত্যেক পরিবারকে নগদ 2 লক্ষ টাকা করে অনুদান দেন। জেলা জামায়াতের আমিরের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন তিনি। শফিকুর রহমান বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি নিজ থেকে করি নাই, অমুকের হুকুমে করেছি। যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো গাছটা এদিকে দুলছে, ওদিকে গাছের পাতা নড়ছে। শেখ হাসিনা দেখছেন সব কিছুতেই ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে তো আপনার লোকেরাই আপনাকে মাস্টার মাইন্ড এবং গডমাদার বানিয়ে, আমরা বানাইনি। শেখ হাসিনার উদ্দেশ্যে আমিরা জামাত বলেন, আপনি বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আপনার কথা যদি সত্যি হতো তাহলে 15 বছরের মাথায় আপনাদের এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না। আর দীর্ঘদিন যাবৎ সমাজের ন্যায় বিচার ও ইনসাফ বলে কিছু না। দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। জামাত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। এদেশে আমাদের সবার সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমান অনাগরিক অধিকারের ভিত্তিতে একটি সুন্দর দেশ গড়া তুলব। এদিকে সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব দাখিলের নির্দেশ। সব সরকারি কর্মচারী সম্পদের বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সরকারি কর্মচারীদের প্রতি 5 বছর পর পর সম্পদের হিসাব দেওয়ার বিধান থাকলেও তা মানে না অনেকেই। চাকরির আচরণ বিধিমালায় তোয়াক্কা করে না তারা। আর যাদের সম্পদের হিসাব নেওয়ার কথা সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ এক্ষেত্রে এতদিন বেশ উদাসীন ছিল। এ বিষয়ে সরকারি কর্মচারীদের আচরণবিধি ক্ষুণ্ণ হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ কারণে সম্পদের হিসাব দিতে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম অনীহা। জানা গেছে 1979 সালে সরকারি কর্মচারীদের 5 বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মচারীর বিধিমালা 1979 এর এটি যুক্ত করা হয়। সেখানে বলা হয় সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দিতে হবে। তবে 2002 সালে ওই বিধিমালা সংশোধন করে 1 বছরের পরিবর্তে প্রতি 5 বছর পর পর কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। কিন্তু গত 4 দশকে এই নিয়ম পুরোপুরি পালন করা যায়নি। এই ইস্যুতে এবারে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে গত 24 আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী 1 সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের স্মারকমূলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ও বিদেশে সম্পদের হিসাব বিবরণী আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে
সংযুক্ত অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল দপ্তরে দাখিল করার জন্য প্রধান ও বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অবস্থায় সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ও বিদেশে সম্পদের হিসাব বিবরণী আগামী 1 সেপ্টেম্বর মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল দপ্তরে দাখিল করার সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হলো। এদিকে পররাষ্ট্র সচিব মোমেনের নাটকীয় বিদায়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নিতে হচ্ছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। আজ রোববার নাটকীয়ভাবে পররাষ্ট্র সচিবকে বিদায় দিচ্ছেন মন্ত্রণালয়। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায় পাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সচিবের দপ্তর সূত্র বলছে, মাসুদ বিন মোমেন পদত্যাগ করেনি। তার চুক্তি বাতিলের নোটিশ বা প্রজ্ঞাপন এখনও জারি হয় না। প্রশ্ন উঠেছে, তাহলে তিনি কিসের বলে বিদায় নিচ্ছেন? সূত্র বলছে, 2022 সালের নভেম্বরে পেশাদার কূটনৈতিক মাসুদ বিন মোমেনের অবসরে যান, কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে, যার প্রতিদান দিতে তিনি পেশাদারিত্বের বদলে বিবেক বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পুক্ত করার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। সর্বশেষ ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার। হেলিকপ্টার থেকে গুলির ঘটনা অস্বীকারের চেষ্টা ছিল তার অন্যতম উদাহরণ। এজন্য 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে পররাষ্ট্র সচিবের বিদায়ের আওয়াজ ওঠে। তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে আজ তার নাটকীয় বিদায়ের ঘটনা ঘটল। সেগুনবাগিচা বলছে, এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করে এক কর্মকর্তা বলেন। নীতি নির্ধারকদের সিগন্যাল পেয়ে সচিবকে বিদায় দেওয়া হচ্ছে। কাল থেকে তার অবসরে ছুটি শুরু হবে। উল্লেখ্য, পররাষ্ট্র সচিব হলেন বাংলাদেশের সরকারের একজন সিনিয়র কূটনীতিক। তিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব। পররাষ্ট্রমন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বের কাছে রিপোর্ট করার দায়বদ্ধতা রয়েছে তার। 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত ডামি নির্বাচনে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দৌড়ঝাঁপের কারণে তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট বলে আখ্যা দিয়েছিল ইন্ডিয়ান মিডিয়া। স্মরণ করা যায়, 2019 সালের 31 ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের চেয়ারে মাসুদ বিন মোমেন। এদিকে বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। আগামী বুধবার 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক খুদে বার্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানিয়েছেন। ওই বার্তায় বলা হয়, আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।